Hello my dear students, welcome to exam album. আমি তনিমা ম্যাম তোমাদের জন্য একটা জেনারেল নলেজের উপর ক্লাস নিয়ে এসেছি। এই ভিডিওটাতে কিছু জেনারেল নলেজের ক্লাস আমি ডিটেইলসে দেব এবং সেই জেনারেল নলেজ বেসড কিছু কোয়েশ্চেন ভিডিও শেষে তোমরা পাবে। তোমরা চেষ্টা করবে সেই আনসারগুলো করার। এতে করে কি হবে যে পুরো ক্লাসটার মধ্যে তোমরা কি শিখলে এবং কতটা কি মনে থাকলো সেটার একটা কুইক রিভিশন হয়ে যাবে। 2025 সালের ভর্তি খুব শিগগিরই শুরু হতে চলেছে আমাদের এক্সাম অ্যালবামে। চোখ রাখো ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, খুব শিগগিরই তোমরা সেখানে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমাদের জেনারেল নলেজের যে টপিকটা আছে সেটা হচ্ছে ফোক ডান্স অফ ইন্ডিয়া বা ভারতীয় লোকনৃত্য। অনেক পরীক্ষাতেই কিন্তু ফোক ডান্সের উপরে ভালো প্রশ্ন আসে এবং কিছু কিছু জায়গায় ভীষণ কনফিউজিং হয় কোয়েশ্চেনগুলো। তো সেই জন্যই আমি এখানে কিছু ফোক ডান্স নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো আমাদের প্রথম যে ফোক ডান্সটা সেটা হচ্ছে হিমাচল প্রদেশের লাদাখে অনুষ্ঠিত হয়, যেটাকে ছাম বা চামও বলা হয়। এই ছাম বা চাম নাচটা মূলত বৌদ্ধ ধর্মের ব্যবহার করা হয়। এবার দেখো, শুধু হিমাচল প্রদেশ বা লাদাখ নয়, যে কোনো বৌদ্ধ ধর্ম অধ্যুষিত অঞ্চল যেমন ধরো ভুটান, সেই জায়গাতেও কিন্তু এই ছাম বা চাম নাচটা হয়। কিসের জন্য হয় না, বৌদ্ধ ধর্মের খারাপ আত্মা তাড়ানোর জন্য হিমাচল প্রদেশে এবং লাদাখের, ভারতবর্ষের যেহেতু বলা হয়েছে, তো ভারতবর্ষের এই দুটো জায়গায় এই নৃত্যরূপটি অনুষ্ঠিত হয়। এটা কি না, মানবতার বৃহত্তর কল্যাণের জন্য, খারাপ আত্মার ধ্বংসের জন্য এবং জনগণের নৈতিক উন্নতি সাধনের জন্য এই নাচটা করা হয়। এবার এই নাচটা দেখতে কিরকম, এই নাচটায় এরকম একটা অদ্ভুত ধরনের মুখোশ পরা হয়, এরকম জোব্বা ধরনের জামা কাপড় পরা হয় এবং তার সাথে বড় বড় সানাইয়ের মতো যন্ত্র থাকে, বড় বড় করতালের মতো যন্ত্র থাকে, যেগুলো বাজিয়ে এই নাচটা করা হয়। তো এটা ভারতবর্ষের রাজ্য হিমাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অনুষ্ঠিত হয়। এখান থেকে প্রশ্ন কিরকম আসতে পারে, প্রশ্ন এক তো কোথায় অনুষ্ঠিত হয়, বা উল্টো প্রশ্নটাও আসতে পারে যে হিমাচল প্রদেশ বা লাদাখে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক খারাপ আত্মা তাড়ানোর নাচের নাম কি, ছাম বা চাম, ঠিক আছে, বা এই নাচটা কোন ধর্মের অন্তর্গত। তো এইরকম নানা রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে। জিকের প্রশ্ন একটু ভালোভাবে ডেপথে গিয়ে পড়তে হয়, এমন কিছু কঠিন নয়, এমন কিছু কিন্তু তোমাদেরকে খুব যে একদম কঠিন প্রশ্ন হবে তা নয়, কিন্তু তোমরা যদি একটু ডিটেলস পড়ো তাহলে কিন্তু কোয়েশ্চেন গুলো করতে পারবে। তোমরা এই ভিডিও শেষেও দেখতে পারবে যে কিরকম কোয়েশ্চেন হয়। চলো নেক্সট দেখি। নেক্সট রাজ্য হলো আমাদের অসম, আমাদের প্রতিবেশী রাজ্য অসম। আমরা খুব পপুলার একটা নাচ জানি, যেটা হচ্ছে বিহু। মোটামুটি ছোটবেলায় যারা নাচ করেছে, বিহুর নাচ করেনি এমন কোনো মেয়ে বোধহয় নেই যারা নাচ জানে আর কি। তো এখানে বিহু কি এসছে, বিহু নৃত্যের নাম এসেছে বহাগ বিহু উৎসব থেকে। অ্যাকচুয়ালি এটা একটা উৎসব, আমরা বিহু নাচ হিসেবে জানি, কিন্তু এটা একটা উৎসব। এটাকে আরেকটা কি নামে ডাকা হয়, রাঙালি বিহুও কিন্তু বলা হয়। তাহলে যদি বিহু শুধু নাম না দিয়ে বহাগ বিহু বা রাঙালি বিহু বলে আসে তাহলেও কিন্তু আনসার হয়ে যাবে আসাম। এটি আসামের জাতীয় উৎসব এবং তার পাশাপাশি অসমীয়া নববর্ষ হিসেবেও কিন্তু এটা উদযাপন করা হয়। কখন হয় না, এই উৎসবটি এপ্রিলের মাঝামাঝি হয়, মানে আমাদের যখন পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয়, আসামেও কিন্তু নববর্ষ হিসেবে বিহু অনুষ্ঠিত হয়। তাহলে বিহুর নাচ আমরা মোটামুটি সবাই জানি, এরকম মেখলা পরে নাচ হয়, ছেলে মেয়ে নির্বিশেষে দল বেঁধে নাচে। তাহলে এখান থেকে প্রশ্ন কি হতে পারে, রাজ্য একটা হতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে যে অসমীয়া নববর্ষটি কোনটি বা আসামের জাতীয় উৎসব কোনটি, এসবও কিন্তু আসতে পারে। নেক্সট আমাদের নাচ যেটা হলো সেটা হচ্ছে মহারাষ্ট্র, আমাদের পশ্চিম রাষ্ট্র, পশ্চিম দিকের রাষ্ট্র। নৃত্যশৈলী হচ্ছে তামাশা। অ্যাকচুয়ালি তামাশাটা ঠিক নৃত্যশৈলী নয়, এটা একটা হচ্ছে নাটকের মতো, থিয়েটারও বলতে পারি এটা, ঠিক আছে, নাটক বা থিয়েটার। কেন এটা বলা হচ্ছে যে তামাশা একটি মঞ্চ অভিনয়, যেখানে বাদ্যযন্ত্র থাকে, নৃত্য থাকে এবং অভিনয় থাকে, তিনটে সংমিশ্রণে তামাশা হয়। এর দুটি প্রধান শাখা কি, ঢোলকি বাড়ি এবং সঙ্গীত বাড়ি। তাহলে এখান থেকে যদি বাকি প্রশ্নগুলো ছেড়ে দিয়ে আমরা যদি এটাও ভাবি যে ঢোলকি বাড়ি বা সঙ্গীত বাড়ি কোন নৃত্যশৈলীর অংশ বা কোন নাচের অংশ, তাহলে কিন্তু সেটা হবে তামাশা। এবার তামাশাটা একটা পপুলার নৃত্য
নৃত্যশৈলী বা নাটক বলতে পারো, যেটা নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে, যেখানে দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরও ছিলেন। তো সেই সিনেমাটা কিন্তু এই তামাশা মানে মহারাষ্ট্রের এই নৃত্যশৈলীটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল। তাহলে সেটা কিরকম করে হয় নাচটা? সেখানে এইরকম মঞ্চে অভিনয় হয়, তার সাথে নাচ থাকে, গান থাকে, বাদ্যযন্ত্র থাকে, এইরকম হয়। তো এটাকে নৃত্যশৈলী না বলে নাটক বা থিয়েটারও বলতে পারি আমরা। নেক্সট, সিকিম, আমাদের উত্তরের প্রতিবেশী রাজ্য সিকিম, যার নৃত্যশৈলীর নাম চুফাত। ঠিক আছে, তো এই চুফাতটা কি? চুফাত হলো সিকিমের একটি দলগত লোকনৃত্য, যা সিকিমের অধিবাসীদের অভিভাবক দেবতা কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের সম্মানে পরিবেশিত হয়। দেখো, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ। যদি আমরা পাক অধ্যুষিত অঞ্চলের কেটুকে ছেড়ে দিই, কেটু বা গড় ইউনিভার্সিটিকে যদি ছেড়ে দিই, তাহলে কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের উচ্চতম শৃঙ্গ। এবার সিকিমে যেহেতু কাঞ্চনজঙ্ঘা অবস্থিত, তাই কাঞ্চনজঙ্ঘাকে ওরা দেবতা মানেন। তো সেই ক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা কে দেবতা যেহেতু মানেন, তাকে খুশি করার জন্য তার সম্মানে এটা অনুষ্ঠিত হয়। এটাতে কিভাবে হয় না, মাখনের প্রদীপ জ্বালিয়ে, সবুজ বাঁশের পাতা বহন করে, বিভিন্ন ভক্তিমূলক গানের মাধ্যমে এটা পরিবেশিত হয়। তো এখানে খুব সুন্দর করে সেজে গুজে, পাহাড়ি সাজগোজ যেরকম হয়, উপজাতি অধ্যুষিত এলাকা যেহেতু, সেভাবে এই নাচটা হয়। নেক্সট আমাদের নাচ যেটা আছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের নাচটার নাম জোডা বা ঝোড়া, দুটোই হয়, যে কোনো একটা পরীক্ষার সময় আসবে। তো আমি এখানে দুটো নামই উল্লেখ করে দিয়েছি, জোডা বা ঝোড়া। তো এই ঝোড়া নৃত্যের মাধ্যমে কি কি হয় না, প্রেম, ভক্তি এবং সংযোগের গল্প উপস্থাপন করা হয়। অনেকটা আমাদের কীর্তনের মতো এই ঝোড়া নাচটা, অনেকটা আমাদের কীর্তনে যেরকম প্রেম, ভক্তি, সংযোগ এসবের গল্প আমরা বলি শ্রীকৃষ্ণের, সেরকমই ঝোড়া নাচটাও এরকম। এটি এই নৃত্যটা কি উত্তরাখণ্ডের লোকেদের ঐতিহ্যগত সংস্কৃতি এবং সাংস্কৃতিক বিরাসতের গুরুত্বপূর্ণ অংশ। তো মানে ওদের সংস্কৃতি, সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেগুলো সবকিছু নিয়ে ওরা এই নাচটা করে। আর এখানে কি হয় না, জোড়া নৃত্য সমর্পণ, ঠিক আছে, আর সংগঠনের সংখ্যারও প্রতীক। জোড়া নৃত্য সমর্পণ বলতে সবাই এরকম হাত ধরে গোল হয়ে, মানে মাঝখানে একজন ব্যক্তি থাকবেন যিনি মেইন লিড করেন, আর চারপাশে ঘুরে ঘুরে সবাই নাচ করে। নেক্সট, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নৃত্যশৈলী, আচ্ছা এটা নৃত্যশৈলী ঠিক বলা যায় না, এটা আমরা উৎসব বলতে পারি, লোক উৎসব। ঠিক আছে, তো এটাকে যদি আমরা লোক উৎসব বলি, তাহলে পৌষ মেলা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মেলা, তাই তো। তো এটাকে আমরা বলতে পারি অন্যতম সর্ববৃহৎ মেলা। তো সেক্ষেত্রে এই পৌষ মেলা অনেক কিছুকে একসাথে করে এই পৌষ মেলাটা অনুষ্ঠিত হয়। কি থাকে সেখানে, বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকে, হাতের কাজ থাকে, তারপর আর কি হয় না, সেখানে বাউল গান হয়, বিভিন্ন লোক নৃত্য হয়, ছৌ নাচ হয়, অনেক কিছু হয়। তো পৌষ মেলা একটি বার্ষিক মেলা এবং উৎসব, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে ফসল কাটার মৌসুম চিহ্নিত করে অনুষ্ঠিত হয়, পৌষ মাসে হয়। এই মেলার মূল বৈশিষ্ট্য কি, বাউল, এছাড়াও কীর্তন হয়, কবি গানের মতো বাংলা লোকসঙ্গীতের সরাসরি উপস্থাপনা হয়। এছাড়া কি হয়, ছৌ নাচও কিন্তু এখানে দেখা যায় পৌষ মেলাতে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি একসাথে বলা হয় যে ছৌ নাচ, বাউল, কীর্তন, কবি গান কোন উৎসবে দেখা যায়, তো সেটা কিন্তু আনসার হয়ে যাবে পৌষ মেলা। এছাড়া এখানে বাউলের আমরা দেখতে পাচ্ছি বাউল গান হচ্ছে। আর আর কি কি হতে পারে, আর হয় হচ্ছে হাতের কাজ, হস্তশিল্পের প্রদর্শনী, প্রচুর হস্তশিল্পের প্রদর্শনী কিন্তু এই সময় এখানে দেখা যায়, নানা ধরনের কাঠের কাজ, পোড়ামাটির কাজ। এছাড়াও এটা হচ্ছে ছৌ নাচ। তো এই জিনিসগুলো আমরা দেখতে পারি, সুতরাং লোক উৎসবকেও কিন্তু আমরা লোকনৃত্যের মধ্যে ইনক্লুড করে দিই, কারণ নাচ গান ছাড়া তো উৎসব হয় না। নেক্সট, মণিপুর। মণিপুরে লাই হারাওবা। লাই হারাওবা একটা নৃত্যশৈলী, বা এটাও হচ্ছে অনেকটা ওদের লোক উৎসব, সেখানে লাই হারাওবা একটা নাচ। লাই হারাওবা হলো প্রাচীন কাল থেকে পালিত মেইতিদের একটা উৎসব। সুতরাং এই মেইতি উপজাতি, এখান থেকে একটা প্রশ্ন হতেই পারে যে মেইতি উপজাতি কোন রাজ্যে দেখা যায়, তাহলে মেইতি উপজাতি দেখা যায় মণিপুর রাজ্যে। আর লাই হারাওবা এদের ধর্মীয় উৎসব। এটি মণিপুরের সমগ্র সংস্কৃতিকে প্রতিফলিত করে এবং পাহাড়ি ও সমতল মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে চিত্রিত করে। মণিপুর যেহেতু পাহাড়ি এলাকা, এবং সেখানে যে সেই তুলনামূলক সমতল জায়গা, তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করে।
এর মধ্যে কি কি থাকে? ধর্মীয় আবৃত্তি থাকে, মানে স্তোত্রপাঠ, ঐতিহ্যবাহী সঙ্গীত থাকে, নাচ থাকে, এছাড়া ঐতিহ্যগত সামাজিক মূল্যবোধ থাকে এবং প্রাচীন সাংস্কৃতিক যে দিকগুলি থাকে সেগুলো সবকিছুর সংমিশ্রণ হচ্ছে মণিপুরের এই লাই হারাওয়া। এটা দেখতে কিরকম হয়? ওদের যে জাতীয় পোশাক, মানে মণিপুরের আদিবাসীদের জাতীয় পোশাক, এই ধরনের পোশাক পরে তারা দলগতভাবে এই নাচগুলো করে। একটা জিনিস খেয়াল করে দেখবে যে শাস্ত্রীয় নৃত্যগুলো কোথাও দলগত থাকে, কোথাও একক থাকে, অর্থাৎ একা নাচে, কিন্তু লোকনৃত্যগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দলগত হয়, কারণ লোকনৃত্য, জনগণ সেখানে ইনভলভ থাকে। নেক্সট, মিজোরাম। মিজোরামের নৃত্যশৈলী হচ্ছে শোলাকিয়া। মিজোরামের শোলাকিয়া নৃত্য প্রচলিত। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তাই এর আক্ষরিক অর্থে হচ্ছে অপ্রাকৃতিক মৃত্যু, কিন্তু এই নৃত্যের পরিপ্রেক্ষিতে এর অর্থ হচ্ছে শত্রুর কাঁথা মাথা। লা মানে নৃত্য, আর কিয়া বলতে বোঝায় যা ভালোভাবে বোঝে ও জ্ঞানের সাথে করা হয়েছে। আচ্ছা, এটা এখানে টাইপিং এরর হয়ে গেছে, এটা হবে সো। সো মানে মিজো ভাষায় অপ্রাকৃতিক মৃত্যু, আর এখানে বলা হয়েছে শত্রুর কাটা মাথা। লা মানে হচ্ছে নাচ বা নৃত্য, আর কিয়া বলতে বোঝায় মানে জ্ঞানত করা কোনো কাজ, বুঝেও জ্ঞানের সাথে করা হয়েছে এরকম কোনো কাজ। তো মূলত কি, শত্রুদের বিরুদ্ধে বিজয় উদযাপনের জন্য শোলাকিয়া নাচ করা হয়েছিল। বিশেষ করে যখন বিজয়ী ট্রফি হিসেবে শত্রুর মাথা বাড়িতে নিয়ে আসা হয় তখন এটা করা হয়েছিল। দুই দলের মধ্যে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর শত্রুপক্ষের যে নেতা বা শত্রুদের মাথা কেটে বাড়িতে নিয়ে এসে সেটা নিয়ে উল্লাস প্রকাশ করাকে বলা হচ্ছে শোলাকিয়া। সুতরাং এটা আমরা বলতেই পারি যে মিজোরামের বিজয় উৎসব। তো সেখানে শোলাকিয়া নাচটা করা হয়ে থাকে। কিরকম হয়? তো এরকম অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু এই নাচটা করা হয় এবং মিজো পোশাক আশাক এরকম হয়, এইভাবে দলগতভাবে নাচটা করা হয়। নেক্সট আছে পাঞ্জাব। মারামারি অনেক হলো, মারামারি কাটাকাটি, এবার দেখি এখানে আছে বিয়াহুলা গিদ্দা। বিয়া দেখেই বুঝতে পারছি যে এখানে বিয়ে সংক্রান্ত শুভ কাজের কথা বলা হয়েছে। বিয়াহুলা গিদ্দা ভারত ও পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে বিবাহের সময় সঞ্চালিত একটি জনপ্রিয় লোকনৃত্য। কি না, মেয়েরা একটি আংটি তৈরি করে, তার মধ্যে একজন মাঝখানে বসে ঢোলকি ব্যবহার করে। আংটি বলতে সবাই চারদিকে এরকম গোল হয়ে বসে এবং মাঝখানে ঢোলক নিয়ে কেউ একজন বাজাতে থাকে। আমরা মোটামুটি হিন্দি সিরিয়াল গুলোতে দেখি যে বিয়ের অনুষ্ঠানগুলোতে মাঝখানে কেউ ঢোল বাজায়, চারদিকে সবাই নাচে। তো সেটাই হচ্ছে বিয়াহুলা গিদ্দা, এবং মূলত এটা পাঞ্জাবেই হয়, সেটা ভারত এবং পাকিস্তানে এই নাচটা হয়। এখানে বলে রাখি, এই গিদ্দাটা মেইনলি মেয়েরা করে, ঠিক আছে। আর ভাংড়া যেটা, দুটোই সেম প্রসেস, শুধুমাত্র পুরুষ এবং মেয়েদের আলাদা আলাদা। ভাংড়াটা হচ্ছে প্রধানত পুরুষরা করে, কিন্তু নাচ একই জিনিস। আর যেহেতু শুভ অনুষ্ঠান এবং শুভ অনুষ্ঠানে মেয়েদের ইনভলভমেন্ট বেশি থাকে, তো বিয়াহুলা গিদ্দাটা বিয়ের ক্ষেত্রে মেয়েরা করে থাকে। তো এই যে এইরকম করে জিনিসটা হয়। এখানে তো একটা স্টেজ পারফরমেন্স দেখানো হচ্ছে, বাট প্রসেসটা এইভাবেই কিন্তু হয়। আচ্ছা, এরপরে আছে গুজরাট এবং রাজস্থানে সেম জিনিস, ভাওয়াই। এখানে তোমরা একটা জিনিস গুলিয়ে ফেলো না, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের যে জেলাগুলো, স্পেশালি কোচবিহার, জলপাইগুড়ি, এইসব জায়গায় এক ধরনের লোকসঙ্গীত প্রচলিত আছে যেটার নাম হচ্ছে ভাওয়াইয়া। ঠিক আছে, কোথায় কোথায় দেখা যায় না, কোচবিহার, শিলিগুড়ি, ঠিক আছে, এছাড়াও বাংলাদেশের রংপুর, জলপাইগুড়ি, এইসব জায়গায় দেখা যায় এটা। কেন আমি এটা মেনশন করছি, কারণ অনেক সময় শুধুমাত্র এই অন্তঃস্থ আকার, এটার জন্য কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। এটা কি, এটা হচ্ছে লোক সঙ্গীত দেখা যায়, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে লোকনৃত্য শৈলী, লোকনৃত্য ভাওয়াই। তো ভাওয়াই হলো একটি লোকনৃত্য যা কিনা গুজরাট ও রাজস্থানের নির্দিষ্ট উপজাতির মহিলা পরিবেশন করে। এই সম্প্রদায়ের পুরুষরা স্ট্রিং এবং পারকাশন যন্ত্র ব্যবহার করেন, এই নৃত্য সঙ্গীত পরিবেশন করেন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভাওয়াই নৃত্য প্রায় ভাবাই থেকে ভুল ব্যাখ্যা করা হয়, যা গুজরাটের একটি লোকনাট্যরূপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাওয়াই আর ভাবাই কিন্তু আলাদা। ভাবাই হচ্ছে গুজরাটের একটা লোকনাট্যরূপ, নাটক, আর ভাওয়াই হচ্ছে লোক নৃত্য, শুধু এখানে নাচ হয়, কোনো নাটক কিন্তু হয় না। তাহলে এখানে কিরকম হয়, এইটা হচ্ছে
ভাওয়াই, যেখানে গুজরাটে বা রাজস্থানে যেরকম ঝলমলে পোশাক পরে তারপরে এরকম মাথার উপরে এতগুলো হাঁড়ি নিয়ে সেই নাচটা হয়। আর যন্ত্র এখানে বিভিন্ন পুরুষরা বিভিন্ন যন্ত্র নিয়ে সঙ্গীত পরিবেশন করে। তো এই ছিল আমাদের গুজরাট এবং রাজস্থানের আমাদের লোকনৃত্য। তো হয়ে গেল আমাদের পুরো ক্লাস। এবার আমরা দেখে নেব যে তোমরা ঠিক কতটা মনে রাখতে পারলে। চলো দেখে নিই। তো এখানে যেটা বলা হয়েছে, ড্যাশ নৃত্য মন্দ আত্মা তাড়ানোর জন্য বৌদ্ধদের দ্বারা সঞ্চালিত হিমাচল প্রদেশের একটি নৃত্যরূপ। তাহলে এখানে কোনটা হতে পারে? দেখো, বাকিগুলো মনে রাখার যে পদ্ধতি সেগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে একটা করে স্টোরি, ইমেজ বলো বা কানেক্ট করতে হবে। কানেক্ট না করলে কিন্তু হবে না। তাহলে এটা হয়ে যাবে অপশন এ, ছাম নৃত্য। ঠিক আছে, ছাম 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 করে ভূত তাড়াচ্ছে, ছাম ছাম করে আত্মা তাড়াচ্ছে। কারা তাড়াচ্ছে? বৌদ্ধরা তাড়াচ্ছে। তো এইভাবে কিন্তু জিনিসটাকে মনে রাখতে পারো। আনসার গুলো ভিডিও পজ করে আনসার গুলো করবে, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আনসার মিলিয়ে নেবে। নেক্সট, সিকিমের কোন দলীয় লোকনৃত্য যা সিকিমের জনগণের অভিভাবক কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উদ্দেশ্যে পরিবেশিত হয়? তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে হচ্ছে অপশন সি, চুফাট। ঠিক আছে, চুফাট। নেক্সট, নাম্বার 3, কোন রাজ্যের পৌষ মেলায় স্থানীয় কারিগররা লোকনৃত্য, সঙ্গীত, খাবার এবং স্থানীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শন করে? এটা তো আমরা সবাই জানি খুব ভালোভাবে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তবে এই পৌষ মেলার থেকে আরো অনেক রকম অনুষ্ঠান আসতে পারে। যেমন ধরো, বাউল গান কোন রাজ্যে পরিবেশিত হয়, বা বাউল গান কোন মেলায় পরিবেশিত হয়। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে একটা প্রশ্ন আমি ছেড়ে যাচ্ছি। তোমাদেরকে বলতে হবে যে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলার নাম কি? আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলার নাম কি? ঠিক আছে, পৌষ মেলা কিন্তু নয়, এটা কোন মেলা? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আনসার দেবে। নেক্সট, নাম্বার 4, বিয়াহুলা গিদ্দা। বিয়াহুলা বা বিয়াহুলা একই জিনিস। বিয়াহুলা গিদ্দা ভারতের এই রাজ্যের বিবাহের সময় অনুষ্ঠিত একটি জনপ্রিয় লোকনৃত্য। কোন রাজ্য? দুটো দেশেই আছে সেই রাজ্য, সেটা হচ্ছে পাঞ্জাব। এখানে বাকি আর একটা রাজ্যও কিন্তু দুটো দেশ কভার করছে না। নেক্সট, ভাওয়াই কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী? তাহলে ভাওয়াই একটু আগেই বললাম, সেটা হচ্ছে গুজরাটের একটা নৃত্যশৈলী। যদি এখানে রাজস্থান থাকতো তাহলে রাজস্থানও হতো। তবে যদি এরকম হতো যে রাজস্থান এবং গুজরাট দুটোই আছে অপশনে, তাহলে তোমাদেরকে গুজরাটি আনসারে নিতে হবে। ঠিক আছে, তো এই ছিল 5টা কোয়েশ্চেন। তোমাদের ঠিক কতগুলো আনসার ঠিক হলো, তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আরেকটা বলি, আরেকটা কথা বলছি, যারা ভাবো যে জিকে এত পড়েও কমন পাওয়া যায় না, জিকে আমরা কিভাবে মনে রাখবো, তাদের জন্য বলে দিই, এবছর 2024 এএনএম জিএনএম এর কোয়েশ্চেনে খুবই কোশ্চেন গুলো খুব ইজি হয়েছিল। যেমন ধরো, ভারতের জাতীয় পাখি কি? এগুলো তো ঠিক আছে। ঠিক আছে, 3টে কোশ্চেন যদি আমি বাদ দিই, 10টার মধ্যে 3টে কোশ্চেন বাদ দিলে বাকি 7টা কোশ্চেনই কিন্তু আমাদের ক্লাস ওয়ার্ক থেকে এবং প্র্যাকটিস সেশন থেকে, বিভিন্ন প্র্যাকটিস ভিডিও থেকে হুবহু কমন পড়েছে। ঠিক আছে, তো যাদের মনে এখনো সংশয় আছে যে জিকে কমন পাবো না, এত পড়ে কি হবে, অন্য সাবজেক্টে সময় দিই, তাদেরকে আবারও বলছি, জিকে কিন্তু একটা ভালো জায়গা নাম্বার তোলার জন্য। যেখানে আমরা এতগুলো করে কমন পাচ্ছি, সেখানে আমরা জিকে কেন পড়বো না? ঠিক আছে, তো ক্লাস সংক্রান্ত, ভিডিও সংক্রান্ত কোনো রকম কোয়ারিজ হলে পরে এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে উইকডেজ গুলোতে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাও কমেন্ট বক্সে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর আরো নতুন ভিডিওস আসবে। তোমরা অনেক ইনফরমেশনও পাবে ভর্তি সংক্রান্ত এবং এক্সাম সংক্রান্ত। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, লাইক করো এবং পাশে থাকো।